আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফিলিস্তিনি যুবকের ডাকা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফলের আহ্বান জানান তারা। এছাড়া সারা দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কের জাতিসংঘের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সর্বশেষ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, ফিলিস্তিনের প্রতি সংহতি ও বিক্ষোভ সমাবেশের কি কর্মসূচি আছে আজ এবং এই বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ফারিয়া, আসলে আপনি যেমনটা বলেছেন যে ইসরায়েলি যে বর্বরতা গাজাবাসীর উপর, সেটির প্রতিবাদে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যে হরতাল ডাকা হয়েছে, অর্থাৎ নো ওয়ার্ক নো ক্লাসের যে বর্জনের যে ঘোষণাটি দেওয়া হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশেও কিন্তু পালন করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখতে পেয়েছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে প্রতিটি বিভাগে কিন্তু ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হয়েছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রাইভেট এবং সরকারি যে বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ক্লাস এবং পরীক্ষার বর্জন ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে গিয়ে দেখেছি যে আসলে প্রত্যেকটা ক্লাসরুমে তালা রয়েছে এবং যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু বাইরে বসে খুশগল্প করছেন এবং সেই সাথে এই যে গাজাবাসীর জন্য কিন্তু তারা সমবেদনা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ইসরায়েলি যে বর্বর হামলা, এই হামলার প্রতিবাদ সারা বিশ্বের মধ্যে যেরকম সোচ্চার গড়ে তুলতে হবে, সেই সাথে বাংলাদেশেও কিন্তু এই সোচ্চার গড়ে তুলতে হবে। সেই সাথে এই প্রতিবাদে কিন্তু নানা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে এবং আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যে ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ইসরায়েলের যে বর্বর হামলার প্রতিবাদে নানা সংগ্রাম হরতাল এবং কর্মসূচি বর্জনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তুলে ধরবে। বিকাল নাগাদ আমরা যতটুকু জানি রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হবেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আপনাকে মাধ্যমে দেখার চেষ্টা করছি যে এখানে যে আমি এখন আছি কলা ভবনে যে ইনস্টিটিউটের, সেই ইনস্টিটিউটের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে যে আসলে প্রতিটা ক্লাসের বর্জন বন্ধ করা আছে এবং ক্লাসরুমগুলো দরজা বন্ধ করা হচ্ছে এবং আমরা কোনো ছাত্রের দেখা মেলেনি বলাই যায়। এবং পাশাপাশি এখানকার যারা কর্মচারীরা আছে তারা কিন্তু বিকেল 2 ঘন্টা পর্যন্ত তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো বন্ধ রয়েছে। এবং সেই সাথে আমাদেরকে আরও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আসলে 11টা পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের 2 ঘন্টা যাবত যে কর্মবিরতি, সেটির পরে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল যে কাজগুলো সেগুলো চলবে, তবে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং যে পরীক্ষা বর্জনের যে বিষয়টি সেটি চলমান থাকবে। সেই সাথে বিকাল 4টা নাগাদ রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি সমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশে সকল সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফারিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ধর্মঘট, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠনগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বরিশালে কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ। আসলে ফারিয়া, বরিশালেও কিন্তু কর্মসূচি রয়েছে, দিনভর কর্মসূচি রয়েছে। যেমন সকাল 10টা থেকে সাধারণ জনগণের যে ব্যানারে, সেটি কিন্তু বরিশালে মার্চ ফর প্যালেস্টাইন এই যে স্লোগানে কিন্তু সকাল 10টায় বরিশাল নগরীর টাউন হল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপরে জোহরবাদ বাংলাদেশ ইসলামী যে আন্দোলন তারা বিক্ষোভ কর্মসূচি করবে। বিকেলবেলা জামাতের কর্মসূচি রয়েছে। এছাড়াও সন্ধ্যায় কিন্তু আবারও যে শিক্ষার্থীরা রয়েছে বরিশালে, তাদের কিন্তু কর্মসূচি রয়েছে। এর আগে একটু জানিয়ে রাখি, গতকালকে কিন্তু বরিশালের যে শহীদ মিনার, সেখানে কিন্তু বরিশালে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, সেই ব্যানারে কিন্তু তারাও গতকালকে মোমবাতি প্রজ্বলন সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এবং তারাও কিন্তু বিক্ষোভ করেছে। বরিশালে অন্যান্য যে ইসলামিক দলগুলোর পাশাপাশি বরিশালের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে একযোগে বিক্ষোভ কর্মসূচি করছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বরিশাল সরকারি বিএম কলেজের পরিসংখ্যান বিভাগ, সেখানে কিন্তু
তারা যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা তারা সেই কর্মসূচি পরীক্ষাও কিন্তু তারা বাতিল করেছে। এছাড়াও বরিশালে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সকালে যে তথ্যটি পেয়েছি তারাও কিন্তু তাদের কেউ একত্রতা প্রকাশ করেছে, অনেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন এই সদর রোডের থেকেই আমাদের এমনটি তথ্য দিয়েছেন। এছাড়াও ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে তারাও যেমন সোচ্চার, পাশাপাশি প্রতিটা মসজিদ থেকে কিন্তু জোহর বাদ একটি বিক্ষোভ মিছিলের কথা রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। অপরদিকে বরিশালের সাধারণ যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যাটি, ইসরায়েলের যে সমস্যাটি সেই সমস্যাটি যেন সমাধান হয়, এটি তাদের একমাত্র দাবি। ফারিয়া, এতটুকু ছিল বরিশাল থেকে, হয়তো পরবর্তীতে জানাতে পারবো 10টার পরে কর্মসূচি কতটুকু বা কি অবস্থায় রয়েছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনের 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশে 6 শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বেশ কিছু বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে। 9 এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন। শুধু তাই নয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধান উপদেষ্টার। 7 মাসে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হয়েছে। তুচ্ছ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা সমাজে অস্থিরতা বাড়িয়েছে। সমাজবিজ্ঞানীরা এজন্য 5 আগস্ট পরবর্তী নাজুক আইনশৃঙ্খলা আর প্রতিহিংসার রাজনীতিকে দায়ী করেন। পুলিশ কর্মকর্তারা জানান, তারা আগের চেয়ে সংগঠিত, আইন নিজ হাতে তুলে নিলে পরিণতি হবে কঠিন। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 18 সেপ্টেম্বর একই দিনে সারা দেশে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। সকালে বগুড়ায় চোর সন্দেহে, বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী সন্দেহে, আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করে জনতা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 7 মাসে দেশে গণপিটুনিতে অন্তত 119 জন নিহত হন, আহত কমপক্ষে 74 জন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটে, এতে 19 জন নিহত হন, আহত আরো 20 জন। আইন শৃঙ্খলা বাহিনী যখন আইন প্রয়োগের প্রশ্নে শতভাগ বা পরিপূর্ণ যখন সফলতা বলি অথবা দায়িত্বের পরিচয় দিতে পারবে না, তখন মানুষের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার কিন্তু প্রবণতা বেড়ে যায়। নেতৃবৃন্দকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে আর সাধারণ মানুষকে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। মানুষের মধ্যে কিন্তু উগ্রতার এবং অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করার মতো মনস্তাত্ত্বিক পরিচয়গুলো আমরা মব জাস্টিস থেকে অনেক বেশি লক্ষ্য করছি। তবে এখান থেকে পরিত্রাণের উপায় হিসাবে আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ ব্যতীত এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। সেই সাথে রাজনৈতিক দলগুলোকে, তার নেতাকর্মীকে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে শিষ্টাচার কিংবা যে আইন মেনে চলার যে প্রবণতা, সেটিতে উদ্বুদ্ধ করা। পুলিশ জানায়, ধাক্কা কাটিয়ে উঠে কাজে ফিরেছেন সদস্যরা। অনিয়ম করে আর পার পাওয়া যাবে না। নগরবাসীর নিরাপত্তা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ আন্তরিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজ করছে। আর যে মব কালচারের কথা বলছেন, এখানে জনগণের কিন্তু সচেতনতার বিষয় আছে। তাদের বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে আইন কোনোভাবেই নিজের হাতে নেওয়া যাবে না, আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। আইন প্রয়োগের জন্য নির্দিষ্ট সংস্থা রয়েছে, তাদেরকে কাজ করতে দিতে হবে। তাদের কাজে আপনি সহযোগিতা করবেন, কিন্তু কখনোই তাদের কাজটা আপনার কাজ মনে করবেন না। তবে সমাজের এই অস্থিরতা কেবল আইন প্রয়োগ করে দূর করা যাবে না, সাধারণ মানুষকেও আরো সচেতন ও সহনশীল হতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় চুন্তি এলাকায় টানা 3 দিনে 3টি সড়ক দুর্ঘটনায় 16 জন নিহত হয়েছেন। এতে এই সড়কে চলাচলকারীদের, চালক যাত্রীদের পাশাপাশি উদ্বিগ্ন স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতার তথ্যছবিতে জানাচ্ছেন বুশরা সুলতানা।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূপ। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। শুধু ঈদের 3 দিনেই মারা গেছেন 16 জন যাত্রী। সড়ক দুর্ঘটনার এই হটস্পটটিকে স্থানীয়রা জানেন মরণফাঁদ হিসেবেই। যেভাবে পারেন এই রোডটা 4 লেন হলে 4 লেন, 6 লেন হলে 6 লেন, যে কোনো উপায়ে আমরা দক্ষিণ চট্টগ্রামবাসীকে আপনারা বাঁচান। লাস্ট যে বাঁচাবে লোককে, যে বাঁচাবে লোককে, লোক হবে না, কারণ এদিকে পাহাড় ঘর বাড়ি নেই এখানে। 6 লেনে রাস্তা করে মধ্যখানে অবশ্যই ডিভাইডার দিতে হবে এবং একমুখী সড়ক এটা করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় ওখানে অন্তত আপাতত উভয় পাশে বড় করে দিতে হবে, না হয় 4 লেন করে দিতে হবে। ঈদের মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক নিয়ে আসা যান চালকদের কাছে সড়কটি অচেনা হওয়া এবং প্রচুর বাঁক থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। হয়তো এই রাস্তাটা একটু সরু হওয়ার কারণে এখানে যে যান চলাচল অধিক গতিতে চলার কারণে এই দুর্ঘটনাগুলো প্রায় সময় ঘটে থাকে। দেখবেন যে ম্যাক্সিমাম যারা দুর্ঘটনায় পতিত হচ্ছে হয় এরা হচ্ছে প্রথম একবারের জন্য আসছে বা দ্বিতীয়বারের জন্য আসছে, এই কারণে এগুলো বেশি দুর্ঘটনাগুলো ঘটতেছে। মহাসড়কের একই অংশে বারবার দুর্ঘটনা ঘটায় নড়ে চড়ে বসেছে প্রশাসনও। গতি নিয়ন্ত্রণে বসানো হয়েছে কয়েকটি ব্রেকার। পাবলিক ডিমান্ডের প্রেক্ষিতে বা কোনো ঘটনা এই ধরনের ঘটার সম্ভাবনা থাকে আমরা দিয়ে থাকি। আসলে তো মহাসড়ক রুলস মানতে গেলে তো মহাসড়কে গতি নিয়ন্ত্রণকে এলাও করে না। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটিতে প্রাণহানির পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক ক্ষতিও। বারবার দুর্ঘটনা ঘটায় সড়কটির সংস্কার ন্যূনতম 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। বুশরা সুলতানা, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকাটিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে আছি। আসলে ঠিক এই জায়গা থেকে আসলে বেশ কিছু দূরে কিন্তু পরপর 3টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঈদের দিন আসলে একই জায়গায় লোহাগড়া জাঙ্গালিয়াতে আসলে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন এবং তারপরের দিন একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একই দিনে 2টি গাড়ি আসলে মুখোমুখি হওয়াতে 8 জন আহত হয়েছেন এবং তারপরের দিন আসলে আরেকটি দুর্ঘটনায় কিন্তু সেখানে ঘটনাস্থলে 7 জন, মেডিকেলে 4 জন মারা গেছেন। মোট আসলে 3 দিনে আধা কিলোমিটারের জায়গার মধ্যে কিন্তু 17 জন পর্যটক নিহত হয়েছেন। আসলে আমরা কথা বলেছিলাম এখানে বেশ কিছু এই সড়কগুলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, বিশেষ করে হাইওয়ে পুলিশের সাথে কথা বললাম। হাইওয়ে পুলিশের যিনি এখানকার দোয়াদারি থানার ওসি আছে তিনি আমাদেরকে জানালো আসলে তারা সেরকম কোনো পদক্ষেপ এখনো নেয়নি, তবে তারা পদক্ষেপ নেবেন এবং একই সাথে কি পরিমাণ গাড়ি চলাচল করে তিনি কিন্তু সেটারও কোনো সদর উত্তর দিতে পারেনি। আমরা তার কাছে জানতে চাইছিলাম আসলে প্রতিদিন এই সড়কে কি পরিমাণ গাড়ি চলাচল করে, তিনি বলতে পারেনি। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, তিনি জানালো আসলে তারা যেই জায়গাটিতে বারবার দুর্ঘটনা ঘটে সেই জায়গাটিতে তারা বেশ কিছু স্পিড ব্রেকার দিয়েছেন এবং দুর্ঘটনা প্রবণ এলাকা এই জন্য তারা বেশ কিছু সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করেছেন এবং একই সাথে তারা জানিয়েছেন আসলে তারা এই প্রধান উপদেষ্টার কাছে তারা কিন্তু বিভিন্নভাবে চিঠি লিখছেন এই সড়কটিকে যাতে 6 লেনের করা যায়, সেজন্য তারা কিন্তু বারবার চিঠি লিখছেন। যদি 6 লেনের করা হয় তাহলে কিন্তু হয়তো দুর্ঘটনা অনেকাংশে কম হবে বলে মনে করেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিতে কিন্তু 3 চাকার যান চলাচল করে। এই 3 চাকার যান চলাচলের কারণে রমজানের মধ্যে ভাই বোন সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন এবং এই সড়কটিকে আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু আসলে গত 15 দিনে কক্সবাজারে কিন্তু 16 লক্ষ পর্যটকের আনাগোনা হয়েছে এবং একই সাথে রোহিঙ্গাদের যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রীও কিন্তু এই সড়ক দিয়ে নেওয়া হয় এবং একই সাথে চট্টগ্রাম কক্সবাজার যেতে হলে এবং বান্দরবন যেতে হলে এই সড়কটিকে ব্যবহার করতে হবে, বিকল্প কোনো সড়ক নেই। তবে এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। তবে যারা আছে তারা মনে করছেন আসলে যে লবণের পানি আছে, লবণের পানির কারণে পিচ্ছিল হচ্ছে, তবে এই বিষয়টি দেখার বিষয় বলে মনে করেন। এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে ট্রাকের সঙ্গে 2 বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 40 জন।
রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় চাঁপাইনবাবগঞ্জের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াতের নেতাকর্মীরা দুটি বাস নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। বাসটি রাজশাহীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। মা ও শিশুর স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। চিকিৎসকরা বলছেন আশাব্যঞ্জক ভবিষ্যৎ নিশ্চিত করতে মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এই খাতকে দুর্নীতিমুক্ত করা জরুরি বলছেন খাত সংশ্লিষ্টরা। জানাচ্ছেন রুদ্র রফিক। নানা সংকটে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। চিকিৎসা সেবা নিয়ে হাহাকার ও অসন্তোষ নিত্যদিনের ঘটনা। স্বাস্থ্য ব্যবস্থার অদক্ষতা ও বেহাল দশা দীর্ঘদিনের। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে নারী ও শিশুরা। এক গবেষণায় উঠে এসেছে দেশে 1 লাখের বেশি শিশুর মৃত্যু হয় 5 বছর বয়সের আগেই। এসব মৃত্যুর প্রায় 2/3 হয় শিশুর বয়স 28 দিন হওয়ার আগেই। শিশু মৃত্যু কমাতে প্রাইমারি হেলথ কেয়ারকে আরও জোরদার করার পাশাপাশি হসপিটাল বেসড ডেলিভারি নিশ্চিত করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন এই চিকিৎসক। মায়ের যেন কেয়ারের জন্য কোনো অভাব না হয় সেটা প্রথম থেকেই খেয়াল রাখা লাগবে। যদি মা ও নবজাতকের পিছনে আপনি 1 টাকা 10 টাকা খরচ করতে পারেন তা আপনি ভবিষ্যতের 1 লক্ষ এবং 10 লক্ষ টাকা খরচ থেকে বেঁচে যাবেন। এবং এই বাবুটা সে যদি মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী না হয়, সে সবসময় ক্লাসে 1st, 2nd, 3rd থাকবে, সে তার স্কোর ভালো করবে, সে বড় বড় জায়গা হোল্ড করে সে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো একটা সুযোগ পাবে। বিশ্বমানের চিকিৎসক ও পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা বলছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের মতো একটা অনুন্নতশীল দেশে যেখানে স্বাস্থ্য অবকাঠামো করার জন্য প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়, এছাড়াও এটা মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার, সেই খাতে ব্যয় বরাদ্দটা একেবারেই কম এবং যেটুক বরাদ্দ হয় সেইটার যে ব্যবস্থাপনা সেই জায়গায়ও ব্যাপক ঘাটতি এবং ব্যাপক চুরি, ব্যাপক দুর্নীতি। যে বরাদ্দটুকু ছিল সেটাও যদি ঠিকমতো ব্যয় হতো তাহলেও কিন্তু অনেকাংশে আমরা উন্নতি করতে পারতাম। স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বাজেট বৃদ্ধি করে সঠিক ব্যবস্থাপনা করতে পারলে তার উপর ভিত্তি করে গড়ে উঠবে শক্তিশালী স্বাস্থ্যসেবা কাঠামো বলে মনে করেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা। একসময়ের তরমুজহীন উপকূলীয় অঞ্চল বরগুনার পাথরঘাটায় এখন তরমুজ উৎপাদনের মহোৎসব চলছে। নিজ এলাকার তরমুজকে সন্তুষ্ট স্থানীয়রা। চাহিদা আর দাম ভালো পাওয়ায় কৃষকরাও খুশি। পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বরগুনার পাথরঘাটায় ধুম পড়েছে গরমের জনপ্রিয় ফল তরমুজ বিক্রির। ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরাও। একসময় উপকূলীয় উপজেলা পাথরঘাটায় তরমুজের চাষ হতো না, তবে বর্তমানে ব্ল্যাক ডায়মন্ড, বাংলালিং, গ্রিন ড্রাগন ও সুইট ড্রাগন নামে 4 প্রজাতির তরমুজ চাষ হচ্ছে। চাহিদা আর দাম ভালো পাওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছে তরমুজ আবাদে। মার্কেট প্রাইসটা যদি থাকে তাহলে আশা করা যায় আমি যে কয়েক টাকা ব্যয় করেছি তার দ্বিগুণ লাভ হবে। বিগত 5 বছর ধরে এখানে আবাদ করতেছি, মাশাআল্লাহ ফলন ভালো, আর এই ফলটা খুব সুস্বাদু। সাম্বাম ফলটা, এটার চাহিদা অনেক ভালো। এখানে এই তরমুজ দেওয়ার কারণে আমরা কাম কাজ সবসময় করিয়া খাইতে পারতেছি, এই জন্য আমাকে খুব ভালো। গেল বছর অল্প কিছু লাভ হয়েছে, এবার আবার চেষ্টা করতেছি যদি আবহাওয়া অনুকূলে থাকে আল্লাহর রহমতে কিছু আশা যে ভালো হবে। দিন দিন তরমুজ চাষ বাড়ছে জানিয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, তরমুজ চাষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়। পাথরঘাটার মতো একটি লবণাক্ত উপজেলায় তরমুজের আবাদ, যেটি আমাদের 20 হেক্টর থেকে বেড়ে গত 4 বছরে 42 হেক্টর এসেছে, এটা আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। গেল বছর এ উপজেলার হরিণঘাটা, তাফলিবাড়িয়া, গাববাড়িয়া, হাড়িটানা, হোগলাপাশা, বাঁশতলা, মানিকখালী সহ অনেক এলাকায় 20 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।